প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের যাদের পরীক্ষা আগামী 28 সেপ্টেম্বর 2026 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। কারণ আজকে আমি তোমাদেরকে টপ 100 রাইট ফর্ম অফ ভার্ব 74 থেকে 100 নম্বর রাইট ফর্ম অফ ভার্ব শেখাবো। তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি কেউ 100টি রাইট ফর্ম অফ ভার্ব পড়ে যাও তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি 100টি রাইট ফর্ম অফ ভার্ব থেকে তোমরা 5 মার্ক তুলতে পারবা, 100% গ্যারান্টি। আজকের ক্লাসটি কিন্তু শিওর পাস বইয়ের 195 থেকে 197 পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন অনলাইন পেইড কোর্স মানি ব্যাক গ্যারান্টি কোর্স চালু করেছে 1 তারিখ থেকে, অর্থাৎ আজকে 28 তারিখ 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে এবং তোমাদের মাত্র 15 দিনের মধ্যে ফুল কোর্সটি আমি কমপ্লিট করে দিব। সেখানে গ্রামার, রিটেন সব কিছু একদম শর্টভাবে পড়াবো এবং যদি তোমরা পাস করতে না পারো তাহলে টাকা তোমাদেরকে ফেরত দেওয়া হবে। কোর্স ফি মাত্র 500 টাকা। তোমরা চাইলে আমার বই নিতে পারো 350 টাকায়। যারা যারা নিতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কন্ট্যাক্ট করো। প্রিয় শিক্ষার্থীরা, রকিবুল 24 এর শিওর পাস বই, এই বইয়ের মাত্র তোমাদেরকে 50টি পেজ পড়তে হবে। 50টি পেজ পড়লে 100% তোমরা পাস করবা। তাই আর দেরি না করে স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত বইটি অর্ডার করে নাও। বইয়ের কিন্তু কপি কিন্তু খুব সীমিত। তো দেখো 12 নম্বর রুল, কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্বের বাংলা অর্থ হলো নিজন্ত ক্রিয়া। নিজন্ত ক্রিয়া। তো দেখো সাবজেক্টের পরে যদি মেক, হেল্প, লেট থাকে, এরপরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম বসাতে হয়। আমি আবার বলি, সাবজেক্টের পরে যদি মেক, হেল্প, লেট থাকে, এরপরে ব্যক্তি থাক বা বস্তু থাক যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম করতে হবে। পরেরটি দেখো, সাবজেক্টের পরে যদি গেট অথবা গেটস অথবা গড থাকে, এরপরে যদি ব্যক্তি থাকে, তাহলে তোমাদের কি করতে হবে 2+ ভার্বের বেস। এরপরে দেখো গেট, গেটস বা গডের পরে যদি বস্তু থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, অর্থাৎ ভার্বের পিপি করতে হবে। মোট কথা মনে রাখবা, গেট, গেটের পরে যদি ব্যক্তি থাকে, গেটের পরে ব্যক্তি থাকলে 2+ ভার্ব, 2+ ভার্বের বেস। আর গেটের পরে যদি বস্তু থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর বাকি যে পজিটিভ ভার্বগুলো আছে অর্থাৎ মেক, হেল্প, লেট, এরপরে ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম হবে। 74 নম্বরটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো, she will not let you enter in the classroom। তো দেখো এখানে কি আছে, লেট আছে। তো দেখো এখানে কি আছে, লেট। লেটের পরে ব্যক্তি থাক বা বস্তু থাক তার তোমাদেরকে দেখতে হবে না। লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে এন্টার। এন্টারের প্রেজেন্ট ফর্ম কি? এন্টারের প্রেজেন্ট ফর্ম হলো এন্টার। তো এখানে এন্টারেই অ্যান্সার হবে। 75 নম্বরটি দেখো, আই লেট দ্য আদার বয়েজ ইউজ ইট। তো দেখো লেট যদি থাকে, লেট হলো পজিটিভ ভার্ব, লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের কি করতে হবে, বেস ফর্ম করতে হবে। তো দেখো এখানে ভার্ব কি, ইউজ। ইউজের বেস ফর্ম কি? ইউজের বেস ফর্ম হলো ইউজ। তাই এখানে অ্যান্সার হবে ইউজ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এরপরে দেখো 76 নম্বরটি। 76 নম্বরটি দেখো, 76 নম্বরে কি আছে, মাই মাদার। মাই মাদার অর্থাৎ আমার মা। মাই মাদার গড এ মেড ডু দ্য হাউস হোল্ড অ্যাক্টিভিটিস। তো দেখো তো এখানে কি আছে, গড আছে। দেখো গড আছে, এই যে গড, গডের পরে যদি কি থাকে, ব্যক্তি থাকে, গডের পরে যদি ব্যক্তি থাকে, তো দেখো এখানে ব্যক্তি কে, এখানে ব্যক্তি হলো এ মেড। এ মেড মানে কি, কাজের মেয়ে। তো দেখো গডের পরে যদি কি থাকে, ব্যক্তি থাকে, গডের পরে ব্যক্তি, তাহলে 2+ ভার্বের বেস বসাতে হবে। তো সূত্র থেকে বসাবো 2, আর ডু এর বেস ফর্ম হলো ডু। তো এখানে অ্যান্সার হবে টু ডু। আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ গডের পরে যদি ব্যক্তি থাকে, এ মেড মানে হলো কাজের মেয়ে, অর্থাৎ গডের পরে ব্যক্তি থাকলে 2+ ভার্বের বেস হয়, 2+ ভার্বের বেস হয়। আশা করি এটি তোমাদেরকে বোঝাতে পেরেছি। 77 নম্বরটি দেখো, 77 নম্বরে আই গট দ্য ওয়ার্ক। তো দেখো গডের পরে কি থাকে, ব্যক্তি থাকে। দেখো গডের পরে দ্য ওয়ার্ক কিন্তু ব্যক্তি নয়। যদি ব্যক্তি না থাকে তখন কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো দেখো আছে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান।
আর পরে দেখো ফিনিশ, ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফিনিশড, ফিনিশড। তো এখানে অ্যান্সার হবে ডান অথবা ফিনিশড। আশা করি বোঝাতে পেরেছি। পরেরটি দেখো, হি গট দ্য সাম। তো দেখো এখানে কি বলা আছে, এখানে আছে গড, গডের পরে দেখো এখানে কি ব্যক্তি না বস্তু, গডের পরে যদি ব্যক্তি বা বস্তু, ব্যক্তি যদি না হয় তো দেখো দা সাম মানে কিন্তু ব্যক্তি নয়, যেহেতু ব্যক্তি নয় তাহলে তোমাদের কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এখানে দেখো কি আছে, এখানে দেওয়া আছে টু ডু। তো দেখো টু ডু আছে, তো টু ডু থাকলে কি করতে হবে, এর পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, এবং সামনের যে টুটি আছে সেই টুটি তুলে দিতে হবে। এখানে অ্যান্সার হবে ডান। মোট কথা মনে রাখবা, গেট, গেটস অথবা গডের পরে ব্যক্তি থাকলে টু প্লাস ভার্বের বেস হবে, আর যদি বস্তু থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। আর মেক, হেল্প, লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম করতে হবে। এবার চলে যাব 13 নম্বরে। 13 নম্বরটি দেখো, সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স। তো দেখো সিকোয়েন্স অফ টেন্স, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এরপরে কি দ্যাট, পাস্ট ইনডিফিনিট এর পরে দ্যাট, এরপরে সংগতিপূর্ণ পাস্ট টেন্স। শর্টকাট রুলস, শর্টকাট রুলস। তো দেখো বাক্যের মাঝখানে যদি দ্যাট থাকে তাহলে, যদি বাক্যের মাঝখানে যদি দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। দেখো বাক্যের মাঝখানে কি আছে, দ্যাট আছে, মনে রাখবা দ্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে বাক্যের মধ্যে যদি বিফোর অথবা অলরেডি থাকে, বাক্যের মধ্যে কি থাকে, বিফোর অথবা অলরেডি। আমি লিখে দিচ্ছি শর্টকাট করে তোমাদেরকে, বাক্যের মাঝখানে কি থাকবে, দ্যাট থাকবে, বাক্যের মাঝখানে দ্যাট থাকবে। বাক্যের মাঝখানে দ্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে বাক্যের মধ্যে যদি বিফোর অথবা অলরেডি থাকে তখন অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি, ভার্ব প্লাস ভার্বের পিপি। আর দেখো বাক্যের মাঝখানে অবশ্যই কি থাকতে হবে, দ্যাট থাকতে হবে। আর যদি কি থাকে, বিফোর অথবা অলরেডি না থাকে, বিফোর অথবা অলরেডি কি থাকে, না থাকে, তখন অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস, উড প্লাস ভার্বের বেস। শর্টকাট নিয়মটি শিখিয়ে দেই, তাহলে তোমরা একদম সহজভাবে তোমরা সিকোয়েন্স অফ টেন্স করতে পারবা। মনে রাখবা বাক্যের মাঝখানে অবশ্যই দ্যাট থাকবে, দ্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে বাক্যের মধ্যে বিফোর অথবা অলরেডি থাকলে অ্যান্সার হবে হ্যাড প্লাস ভার্বের পিপি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। আর দেখো বিফোর এবং অলরেডি যদি না থাকে তখন অ্যান্সার লিখবো উড প্লাস ভার্বের বেস। 78 নম্বরটি দেখো তাহলে বুঝতে পারবা। হি সেড দ্যাট হি সেড দ্যাট হি মিট হার বিফোর। তো দেখো তো এখানে কি আছে, দ্যাট আছে, দ্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে যদি বাক্যের মধ্যে বিফোর এবং অলরেডি থাকে তখন অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি, হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসাবো হ্যাড, এরপরে দেখো এখানে আছে মিট, মিট, মিট এর ভার্বের পিপি কি? তো দেখো মিট এর ভার্বের পিপি কি? মিট এর ভার্বের পিপি হলো মিট, এমইটি, মিট। আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ দ্যাট থাকলে বুঝতে হবে সিকোয়েন্স অফ টেন্স, দ্যাট থাকলে এবং বাক্যের মধ্যে যদি বিফোর অথবা অলরেডি থাকে তখন অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে আসলো হ্যাড আর মিট, মিট এর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো মিট। বি নম্বরটি দেখো, সেলিনা সেড দ্যাট শি অলরেডি ফিনিশড অল হার কোর্স। তো দেখো এখানে কি আছে, দ্যাট আছে, দ্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে যদি অলরেডি থাকে, অলরেডি থাকলে অ্যান্সার লিখতে হয় হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম হ্যাড। এরপরে দেখো ফিনিশড, ফিনিশড এর পিপি কি? ফিনিশড এর পিপি হলো ফিনিশড। তো এখানে অ্যান্সার হবে হ্যাড ফিনিশড। মোট কথা বাক্যের মাঝখানে দ্যাট থাকবে, আর বাক্যের মধ্যে যদি কি থাকে, বিফোর এবং অলরেডি থাকে তখন অ্যান্সার লিখবা হ্যাড প্লাস ভার্বের পিপি। বিফোর এবং অলরেডি না থাকলে অ্যান্সার হবে উড প্লাস ভার্বের বেস, উড প্লাস ভার্বের বেস। পরেরটি দেখো তাহলে তোমরা আরো ক্লিয়ার হবা। একদম সহজ টেকনিকের মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে সিকোয়েন্স অফ টেন্সটি শিখিয়ে দিচ্ছি। দেখো করিম সেড দ্যাট হি গো হোম নেক্সট উইক। তো
তো দেখো এখানে কি আছে, দ্যাট আছে, দ্যাট হলো সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে তোমাদেরকে দেখতে হবে বাক্যের মধ্যে বিফোর অথবা অলরেডি আছে কিনা। দেখো বাক্যের মধ্যে বিফোর এবং অলরেডি কোনো কিছু নাই। বাক্যের মধ্যে বিফোর এবং অলরেডি না থাকলে সূত্র থেকে বসাতে হবে উড, এরপরে যে ভার্বটি থাকবে তার বেস ফর্ম করতে হবে। এখানে ভার্ব কি, গো, গো এর বেস ফর্ম হলো গো, তো এখানে অ্যান্সার হবে উড গো। বি নম্বরটি দেখো, হি সেড দ্যাট হি কাম দ্য নেক্সট ডে। তো দেখো তো এখানে কি আছে, এখানে আছে দ্যাট। দ্যাট হলো কি, দ্যাট হলো সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে যদি বাক্যের মধ্যে বিফোর এবং অলরেডি না থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। সূত্র থেকে বসালাম উড, কামের বেস ফর্ম হলো কাম, তো এখানে অ্যান্সার হবে উড কাম, উড কাম। আশা করি এটিও তোমাদেরকে বোঝাতে পেরেছি। সি নম্বরটি দেখো, সি নম্বরে হি সেড দ্যাট বাংলাদেশ, হি সেড দ্যাট সে বললো, সে কি বললো দেখো, হি সেড দ্যাট বাংলাদেশ, বাংলাদেশ ডেভেলপ ডে বাই ডে, ডেভেলপ ডে বাই ডে। তো দেখো তো বাক্যের মধ্যে কি আছে, বাক্যের মধ্যে বিফোর এবং অলরেডি নাই। বাক্যের মধ্যে যদি বিফোর এবং অলরেডি না থাকে তখন অ্যান্সার লিখতে হয় উড প্লাস বেস। তো উড বসালাম, এরপরে দেখো এখানে কি আছে, ডেভেলপ, তো ডেভেলপ বসিয়ে দিলাম, ডেভেলপের বেস ফ্রম ডেভেলপ, তো এখানে অ্যান্সার হবে উড ডেভেলপ। অনেক বইয়ে এখানে কিন্তু তোমরা পাবা ইজ ডেভেলপিং, অনেক বইয়ে ইজ ডেভেলপিং এই উত্তরটি দেওয়া আছে। এই দুটি উত্তরের মধ্যে তোমাদের যেটি পছন্দ হবে সেই উত্তরটি তোমরা এখানে বসিয়ে দিবা। তবে ইজ ডেভেলপিং, এই সি নম্বরটি দেখো, তবে ইজ ডেভেলপিং, ইজ ডেভেলপিং এই উত্তরটি বেশি কিন্তু কার্যকর। তোমরা চাইলে উড ডেভেলপ অথবা ইজ ডেভেলপিং এটি লিখতে পারো। তোমরা এটি ব্যতিক্রম হিসাবে ইজ ডেভেলপিং এটির মুখস্থ রাখো, সেটাই তোমাদের জন্য ভালো হবে। ডি নম্বরটি দেখো, ইউ টোল্ড মি দ্যাট ইউ হেল্প মি। তো দেখো এখানে দ্যাট আছে, দ্যাট থাকলে বুঝতে হয় সেটি সিকোয়েন্স অফ টেন্স, তখন দেখতে হয় বাক্যের মধ্যে অলরেডি অথবা বিফোর আছে কিনা। তো বাক্যের মধ্যে অলরেডি এবং বিফোর নাই, সুতরাং অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। সূত্র থেকে বসালাম উড, আর এখানে ভার্ব হলো হেল্প, হেল্পের বেস ফর্ম হলো হেল্প, তো এখানে অ্যান্সার হবে উড হেল্প। পরেরটি দেখো, হি হোপ দ্যাট হি গেট দ্য ফার্স্ট প্রাইজ। তো দেখো এখানে কি আছে, দ্যাট আছে, দ্যাট আছে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সিকোয়েন্স অফ টেন্স, আর সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে যদি বিফোর এবং অলরেডি না থাকে তখন অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। সূত্র থেকে বসালাম উড গেট, গেটের বেস ফর্ম হলো গেট, তো এখানে অ্যান্সার হবে উড গেট, উড গেট। এফ নম্বরটি দেখো, হি সেড দ্যাট হি সেড দ্যাট হি কাম দ্য নেক্সট ডে। তো দেখো বাক্যের মধ্যে কি আছে, দ্যাট আছে, দ্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে, সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে করণীয় হলো বাক্যের মধ্যে দেখতে হবে বিফোর অথবা অলরেডি আছে কিনা। বাক্যের মধ্যে যদি বিফোর এবং অলরেডি না থাকে তখন অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। সূত্র থেকে বসালাম উড কাম, কামের বেস ফর্ম হলো কাম, তো এখানে অ্যান্সার হবে উড কাম, তো এখানে আমি উত্তর লিখে দিলাম উড কাম। এবার চলে যাব রুল নাম্বার 14। 14 নম্বর রুলটি দেখো, কন্ডিশনাল সেন্টেন্স। 14 নম্বরে দেখো কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সকে অনেকেই ইজি বিজি করে পড়ায়। আমি তোমাদেরকে এতগুলো রুল শেখাবো না, একদম শর্টকাটে রুল তোমাদেরকে শিখিয়ে দিব। প্রথমে দেখো গতানুগতিক যে রুল, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই ইফ থাকবে অথবা হ্যাড থাকবে। দেখো ইফ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের সাথে এস বা ইয়েস, তাহলে অ্যান্সার হবে উইল বেস। এরপরে দেখো ইফের পরে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের সাথে ইডি থাকবে অথবা ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে তখন অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। ইফের পরে সাবজেক্ট, এরপরে ওয়ার অথবা হ্যাড, তাহলে অ্যান্সার লিখতে হবে উড বেস। আবার দেখো ই প্লাস হ্যাড প্লাস ভার্বের পিপি, তখন অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। আবার দেখো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পিপি, তখন অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এতগুলো নিয়ম তো আমরা মনে রাখতে পারবো না, কারণ আমাদের পরীক্ষার তো বেশি দিন সময় নাই, তো তোমাদের জন্যই তো রাখিব স্যার। তো দেখো ইফ এবং হ্যাড, কোনো বাক্যের মধ্যে যদি ইফ এবং হ্যাড থাকে তাহলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। শর্টকাট টেকনিক শিখিয়ে দেই, যদি ভার্বের কি থাকে, পাস্ট ফর্ম থাকে, ভার্বের পাস্ট ফর্ম থাকে, ভার্বের পাস্ট ফর্ম থাকে, ভার্বের পাস্ট ফর্ম থাকলে অ্যান্সার হবে উড প্লাস বেস অর্থাৎ উড প্লাস ভার্বের বেস। এরপরে দেখো হ্যাড প্লাস ভার্বের পিপি যদি থাকে, হ্যাড প্লাস ভার্বের যদি পিপি থাকে তখন অ্যান্সার হবে উড হ্যাভ প্লাস
ভার্বের পিপি, উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। জাস্ট তোমরা এই দুটি রুল মুখস্থ রাখো, এই দুটি রুল মুখস্থ করলেই এনাফ। রুল দুটি কি? রুল দুটি হলো বাক্যের মধ্যে যদি হ্যাড অথবা ইভ অথবা হ্যাড থাকে তাহলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম থাকলে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস, আর হ্যাড প্লাস ভার্বের পিপি থাকলে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। এখন দেখো ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্মের মধ্যে কিন্তু পড়ে ওয়্যার এবং হ্যাড, ওয়্যার এবং হ্যাডও কিন্তু ভার্বের পাস্ট ফর্ম। তো দেখো তাহলে কি দাঁড়াচ্ছে? ভার্বের পাস্ট ফর্ম অথবা অর্থাৎ ভার্বের সাথে ইডি অথবা ওয়্যার থাকে অথবা হ্যাড থাকে, তখন অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস, অর্থাৎ উড লিখে যে ভার্বটি থাকবে তার বেস ফর্ম করতে হবে। আবার দেখো হ্যাড প্লাস ভার্বের পিপি, হ্যাড প্লাস ভার্বের পিপি, তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো তোমাদেরকে এই রুলসগুলো আরো পড়তে হবে না, দেখো এই রুলটি দিয়েই কিন্তু হয়ে যাবে। এক্সাম্পলে যে 80 নম্বরে তাহলে বুঝতে পারবা। দেখো ইফ আই হ্যাড এ কম্পিউটার আই টাইপ, তো দেখো ইফ আছে, ইফ থাকলে বুঝতে হবে সেটি কি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কি করতে হয়? কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যদি কি থাকে ভার্বের পাস্ট ফর্ম থাকে অথবা কি থাকে হ্যাড থাকে, তখন অ্যান্সার লিখতে হবে উড প্লাস বেস। তো দেখো এখানে হ্যাড আছে, সুতরাং অ্যান্সার লিখতে হবে উড প্লাস বেস। সূত্র থেকে বসালাম উড, সূত্র থেকে বসালাম উড। এরপরে দেখো টাইপ, টাইপের বেস ফর্ম কি? টাইপের বেস ফর্ম হলো টাইপ, তো এখানে অ্যান্সার হবে উড টাইপ, উড টাইপ। পরেরটি দেখো ইফ আই হ্যাড এ ক্যামেরা আই টেক এ স্ন্যাপ। তো দেখো তো এখানে কি আছে? এখানে দেখো কি আছে? এখানে আছে ইফ, ইফ থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স, ইফ থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। আর কন্ডিশনাল সেন্টেন্সের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে অথবা হ্যাড থাকে অথবা ওয়্যার থাকে, তখন অ্যান্সার লিখতে হবে উড প্লাস বেস। সূত্র থেকে বসালাম উড, টেকের বেস ফর্ম তো টেক, তো এখানে অ্যান্সার হবে উড টেক, এখানে অ্যান্সার হবে উড টেক। পরেরটিতে যাই তাহলে তোমরা আরো বুঝতে পারবা। পরেরটি দেখো ইফ ইউ টেক মেডিসিন ইউ উড গেট কিওর। তো দেখো তো এখানে কি আছে? এখানে আছে উড প্লাস ভার্বের বেস, উড প্লাস ভার্বের বেস। যদি উড প্লাস ভার্বের বেস থাকে তাহলে সামনে কি করতে হবে? সামনে করতে হবে ভার্বের পাস্ট ফর্ম। উড প্লাস ভার্বের বেস দেওয়া থাকলে, সামনে ব্র্যাকেট থাকলে, সামনে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে সেই ওয়ার্ডের কি করতে হবে? পাস্ট ফর্ম করতে হবে। এখানে দেখো ওয়ার্ড কি দেওয়া আছে? টেক, টেকের পাস্ট ফর্ম কি? টেকের পাস্ট ফর্ম হলো টুক, তো এখানে অ্যান্সার হবে টুক। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব পরেরটিতে। পরেরটি দেখো হ্যাড ইউ মাস মানি ইউ বাই এ কার। একটু আগেই তোমাদেরকে বলেছি বাক্যের মধ্যে যদি কি থাকে হ্যাড থাকে অথবা ইফ থাকে, বাক্যের শুরুতে হ্যাড থাক অথবা ইফ থাক, তাহলে বুঝতে হবে সেটি কি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যদি হ্যাডের পরে ভার্বের পিপি না থাকে, দেখো হ্যাডের পরে কিন্তু আর ভার্বের এখানে কোনো পিপি নাই, হ্যাডের পরে ভার্বের পিপি থাকলে অ্যান্সার লিখতে হতো উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। হ্যাডের পরে যেহেতু ভার্বের পিপি নাই, দেখো ভার্বের পাস্ট ফর্ম অথবা কি হ্যাডের পরে ভার্বের পিপি দেওয়া না থাকলে অ্যান্সার লিখতে হবে উড প্লাস বেস। সূত্র থেকে বসালাম উড বাই, বাই এর বেস ফর্ম হলো বাই, তো এখানে অ্যান্সার হবে উড বাই, উড বাই। পরেরটি দেখো একদম সহজভাবে কিন্তু আমি তোমাদেরকে দুইটি রুলস দিয়েই কন্ডিশনাল সেন্টেন্স শিখিয়ে দিচ্ছি। দেখো ইফ হি কেম আই গো, ইফ আছে কন্ডিশনাল সেন্টেন্স। এরপরে দেখো ইফ এর পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, কামের পাস্ট ফর্ম হলো কেম, তাহলে অ্যান্সার লিখতে হবে উড প্লাস বেস। সূত্র থেকে বসালাম উড, গো এর বেস ফর্ম হলো গো, তো এখানে অ্যান্সার হবে উড গো। পরেরটি দেখো ইফ আই ওয়ার এ কিং আই হেল্প দ্য পোর। তো দেখো তো ইফের পরে কি আছে? ইফের পরে আছে ওয়ার, ইফের পরে আছে ওয়ার, ইফের পরে যদি ওয়ার থাকে তাহলে অ্যান্সার লিখতে হবে উড প্লাস বেস। সূত্র থেকে বসালাম উড, হেল্পের বেস ফর্ম কি? হেল্পের বেস ফর্ম হলো হেল্প, তো এখানে অ্যান্সার হবে উড হেল্প, উড হেল্প। আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো। পরেরটি দেখো ইফ আই বি ইউ আই উড হেল্প হার। তো দেখো তো একটু আগেই তোমাদেরকে শিখিয়েছি যদি কি থাকে উড প্লাস ভার্বের বেস থাকে, উড প্লাস ভার্বের বেস থাকে তাহলে কি করতে হবে? সামনে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো তো বি এর পাস্ট ফর্ম কি? বি এর পাস্ট ফর্ম হলো ওয়্যার, তো এখানে তোমাদেরকে বসাতে হবে ওয়্যার, এখানে বসাতে হবে ওয়্যার। ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প হার।
পরেরটি দেখো, ইফ আই ওয়ার এ ম্যাজিশিয়ান আই সলভ এভরিথিং। তো ইফ আছে, ইফ হলো কন্ডিশনাল সেন্টেন্স। ইফ এর পরে যদি কি থাকে, ওয়ার থাকে। ইফ এর পরে যদি ওয়ার থাকে তাহলে ভার্ব উড প্লাস ভার্বের বেস বসাতে হয়। সূত্র থেকে বসালাম উড, সূত্র থেকে বসালাম উড। এরপরে দেখো ভার্ব কি, ভার্ব হলো সলভ, সলভের ভার্ব হলো সলভ। তো এখানে অ্যান্সার হবে উড সলভ। তো এখানে অ্যান্সার হবে উড সলভ। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 81 নম্বরে। 81 নম্বরটি দেখো, 81 নম্বর দেখো, ইফ ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি ইউ পাস দ্য এক্সাম। তো দেখো ইফের পরে যদি, ইফের পরে যদি কি থাকে, হ্যাড থাকে। ইফের পরে কি থাকতে হবে, হ্যাড থাকতে হবে। এরপরে ভার্বের পিপি দেখো, স্টাডি এর পিপি কি, স্টাডি এর পিপি হলো স্টাডিড। হ্যাডের পরে ভার্বের পিপি, তখন অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম উড হ্যাভ পাস, পাসের পিপি হলো পাস্ট, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো পাস্ট। এখানে অ্যান্সার হবে উড হ্যাভ পাস্ট, অর্থাৎ ইফ এর পরে যদি হ্যাড থাকে, এরপরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তখন অ্যান্সার লিখতে হয় উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। পরেরটি দেখো, ইফ আই বি ইউ, ইফ আই বি ইউ আই উড নট সলভ দ্যান দিস। তো দেখো এখানে কি আছে, উড প্লাস হ্যাভ, উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি, উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো যদি উড হ্যাভ প্লাস ভার্বের পিপি দেওয়া থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে, তাহলে তোমাদেরকে প্রথমে বসাতে হবে হ্যাড। প্রথমে বসাতে কি হবে, হ্যাড। তো সূত্র থেকে বসালাম হ্যাড। এরপরে যে ভার্বটি থাকবে তার পিপি করতে হবে। এখানে ভার্ব কি, বি, বি এর পিপি কি, বি এর পিপি হলো বিন। তো এখানে অ্যান্সার হবে হ্যাড বিন, হ্যাড বিন। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। পরেরটি দেখো, ইফ হি হ্যাড হেল্প মি আই হেল্প হিম। তো দেখো তো ইফের পরে কি আছে, ইফের পরে হ্যাড আছে, ইফের পরে হ্যাড আছে, এরপরে ভার্বের পিপি আছে হেল্প। অর্থাৎ ইফের পরে যদি হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তখন অ্যান্সার লিখতে হয় উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম উড হ্যাভ। এরপরে দেখো আছে হেল্প, হেল্পের পিপি কি, হেল্পের পিপি হলো হেল্প। তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ হেল্প, উড হ্যাভ হেল্প। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 82 নম্বরে। 82 নম্বরটি দেখো, আগের দুটি রুল দিয়ে এটিও সমাধান করে দিব। তো দেখো এখানে 82 নম্বরে উত্তর কি আছে, উত্তরগুলো আমি তোমাদেরকে একটু শিখিয়ে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো এখানে কি আছে, হ্যাড আছে। কোনো বাক্যের শুরুতে যদি হ্যাড থাকে অথবা ইফ থাকে তাহলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। তো দেখো হ্যাডের পরে যদি, হ্যাডের পরে যদি ভার্বের পিপি থাকে, দেখো তো হ্যাডের পরে ভার্বের পিপি দেওয়া আছে না, বিন। হ্যাডের পরে বি এর পিপি হলো বিন, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। হ্যাডের পরে ভার্বের পিপি দেওয়া থাকলে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম উড হ্যাভ আর হেল্প, হেল্পের পিপি হলো হেল্প। তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ হেল্প, উড হ্যাভ হেল্প। হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হ্যাভ হেল্প দ্য পোর। পরটি দেখো, হ্যাড আই গান টু কুয়াকাটা আই এনজয় দ্য বিউটি অফ নেচার। তো দেখো হ্যাটের পরে কি আছে, হ্যাটের পরে ভার্বের পিপি আছে, গো এর পিপি হলো গান। সুতরাং অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে উড হ্যাভ বসালাম এবং এনজয়, এনজয়, এনজয় এর পিপি হলো এনজয়েড। তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ এনজয়েড। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। পরেরটি দেখো, পরেরটি, হ্যাড ইউ বিন সিরিয়াস, হ্যাড ইউ বিন সিরিয়াস ইন ইউর স্টাডি ইউ পাস দ্য এক্সামিনেশন। তো দেখো এখানে কি আছে, হ্যাড আছে, হ্যাডের পরে ভার্বের পিপি, হ্যাডের পরে ভার্বের পিপি, বি এর পিপি হলো বিন। সুতরাং তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম উড হ্যাভ। এরপরে দেখো আছে পাস, পাসের পিপি হলো পাস্ট, পাসের পিপি হলো পাস্ট। তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ পাস্ট। এবার চলে যাব পরেরটিতে, হ্যাড আই বিন দেয়ার, হ্যাড আই বিন দেয়ার আই নট হ্যাপেন। তো দেখো এখানে কি আছে, হ্যাটের পরে ভার্বের পিপি আছে, হ্যাটের পরে যদি ভার্বের পিপি থাকে, হ্যাটের পরে কি থাকে, হ্যাটের পরে যদি ভার্বের পিপি থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম উড হ্যাভ। এরপরে যে ভার্বটি আছে সেই ভার্বের পিপি করতে হবে। তো দেখো এখানে ভার্ব কি, ভার্ব হলো হ্যাপেন, ভার্ব হলো হ্যাপেন। তো হ্যাপেনের পিপি কি, হ্যাপেনের পিপি হলো হ্যাপেন্ড, হ্যাপেন্ড। তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ হ্যাপেন্ড, উড হ্যাভ
হ্যাপেন্ড। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। পরেরটি দেখো, হ্যাড হি নট ডান দ্য ওয়ার্ক হি পানিশ বাই মি। তো দেখো কোনো বাক্যের শুরুতে যদি কি থাকে, হ্যাড থাকে, দেখো হ্যাড আছে, হ্যাডের পরে কি ভার্বের পিপি, হ্যাডের পরে ভার্বের পিপি হলো ডান, হ্যাডের পরে ভার্বের পিপি যদি থাকে তাহলে অ্যান্সার লিখতে হবে কি উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম উড হ্যাভ, এরপরে দেখো ভার্ব কি, ভার্ব হলো পানিশ, পানিশের পিপি কি, পানিশের পিপি হলো পানিশড। তো এখানে অ্যান্সার হওয়ার কথা ছিল উড হ্যাভ পানিশড, কিন্তু এখানে উড হ্যাভ পানিশড উত্তর হবে না, এখানে অতিরিক্তভাবে একটা বিন বসাতে হবে, অতিরিক্ত একটা বিন বসাতে হবে। এটি ব্যতিক্রম। কেন ব্যতিক্রম, কেন বিন বসলো? কারণ এখানে ভার্বের পরে কি আছে, বাই আছে, আর বাই থাকলে বুঝতে হবে সেটি প্যাসিভ ভয়েসে আছে, আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাহায্যকারী ভার্বের পরে অতিরিক্ত একটা বিন কট বসাতে হয়। এটি কিন্তু তোমরা ভয়েসে জানো। তোমরা মনে রাখবা শর্টকাট টেকনিক হলো যদি কোনো ভার্বের পরে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কোনো ভার্বের পরে যদি বাই থাকে, তাহলে বাইয়ের জন্য অতিরিক্ত হিসাবে একটা সাহায্যকারী ভার্বের পরে বিন বসাতে হবে। এটি ব্যতিক্রম, এটা তোমরা আলাদাভাবে মুখস্থ রাখবা। পরেরটি দেখো, ইফ এর পরে যদি বি থাকে তাহলে সর্বদা ওয়্যার বসাতে হয়। যেমন দেখো, ইফ আই বি এ চাইল্ড এগেইন। তো দেখো এখানে ইফের পরে কি আছে, বি আছে, ইফের পরে বি থাকলে বি কে পরিবর্তন করে সর্বদা ওয়্যার অ্যান্সার লিখতে হবে। আশা করি কন্ডিশনাল সেন্টেন্সে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি কিন্তু যে রুলগুলো ছিল কঠিন, অনেকে তোমাদেরকে কঠিন করে শেখায়, আমি কিন্তু এত কঠিন করে তোমাদেরকে শেখাইনি, একদম সহজভাবে কিন্তু আমি তোমাদেরকে কন্ডিশনাল সেন্টেন্সটুকু শিখিয়ে দিয়েছি। আশা করি তোমাদেরকে আমি কন্ডিশনাল সেন্টেন্স বোঝাতে পেরেছি। এবার চলে যাব রুল নাম্বার 15 নম্বর রুলটি দেখো, রাইট ফ্রম আওয়ার ভার্ব WS কোশ্চেন, রাইট ফ্রম আওয়ার ভার্ব WS কোশ্চেন। তো দেখো রাইট ফ্রম আওয়ার ভার্ব WS কোশ্চেন কি, তোমাদের কিছু রাইট ফ্রম আওয়ার ভার্বের শুরুতে WS কোশ্চেন, যেমন হোয়াই থাকতে পারে, হোয়াট থাকতে পারে, হোয়ার থাকতে পারে। যদি এরকম কোনো ওয়ার্ড থাকে তখন সেটি রাইট ফ্রম আওয়ার ভার্বকে WS কোশ্চেনের যে স্ট্রাকচার আছে সেই WS কোশ্চেনের স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। তো WS কোশ্চেন আমি তোমাদেরকে শিখিয়েছি, WS কোশ্চেনের স্ট্রাকচার হলো WS প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো, হোয়াই ইউ নট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে। তো কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে থাকে, তাহলে বুঝতে হবে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড বসাতে হবে। সেটা পরে যাই, আগে স্ট্রাকচার অনুযায়ী সাজাই। প্রথমে আমরা WS কোশ্চেন সাজাবো। দেখো এখানে WS কোশ্চেন হিসাবে আছে হোয়াই বসালাম, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, কিন্তু এখানে আছে ইয়েস্টারডে থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে তোমাদেরকে ডিড বসাতে হবে। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট কি, সাবজেক্ট হলো ইউ, তো ইউ বসিয়েছি। কোনো বাক্যের মধ্যে যদি নট থাকলে নটকে কিসের পরে বসাতে হয়, সাবজেক্টের পরে বসাতে হয়। এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। এখানে আছে অ্যাটেন্ডের প্রেজেন্ট ফর্ম কিন্তু অ্যাটেন্ড। এরপরে বাকি অংশ দ্য মিটিং ইয়েস্টারডে, যেহেতু এটি WS কোশ্চেন সামনে আছে তাই তোমাদেরকে অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। আশা করি এতটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি। 84 নম্বরটি দেখো, হোয়াই ইউ নট কাম ইয়েস্টারডে। প্রথমে WS কোশ্চেন বসাতে হবে, WS কোশ্চেন হলো হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, কিন্তু বাক্যের মধ্যে আছে ইয়েস্টারডে। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে, বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড বসাতে হয়। এরপরে দেখো, এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হলো সাবজেক্ট ইউ বসিয়েছি। কোনো বাক্যের মধ্যে নট থাকলে নটকে সাবজেক্টের পরে বসাতে হয়। এরপরে মূল ভার্ব বসাতে হবে। ডু ডাজ ডিড বসালে মূল ভার্বে কিন্তু প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো কামের প্রেজেন্ট ফর্ম হলো কাম। এরপরে ইয়েস্টারডে বসিয়েছি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। যে এক্সাম্পলগুলো দিচ্ছি এই এক্সাম্পলগুলো অর্থাৎ রাইট ফর্ম আর ভার্ব WS কোশ্চেন যদি আসে তাহলে এই এক্সাম্পলগুলোর মধ্যে থেকেই তোমরা হুবহু কমন পাবা। 85 নম্বরটি দেখো, হোয়াই ইউ নট কাম হোম ইয়েস্টারডে।
প্রথমে ডাব্লিউএস কোশ্চেন হলো হোয়াই। কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে কি বসাতে হবে? ডিড বসাতে হবে। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে ইউ বসিয়েছি। কোনো বাক্যের মধ্যে নট থাকলে নটকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়। এরপরে মূল ভার্ব বসাতে হবে, যদি কি করি সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ডাজ ডিড বসাই তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। কামের প্রেজেন্ট ফর্ম হলো কাম। এরপরে বাকি অংশ হোম ইয়েস্টারডে। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। 86 নম্বরটি দেখো, হোয়াট ইউ ডু নাও। তো দেখো প্রথমে ডাব্লিউএস কোশ্চেন হলো হোয়াট। কোনো বাক্যের মধ্যে যদি নাও থাকে, নাও এর জন্য তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হবে am is are। নাও থাক অথবা অ্যাট দিস মোমেন্ট থাক, নাও থাক অথবা অ্যাট দিস মোমেন্ট থাক, তখন এগুলোর জন্য সাহায্যকারী ভার্ব হিসেবে তোমাদেরকে বসাতে হবে am is are। অবশ্যই সাবজেক্ট অনুযায়ী কিন্তু am is are বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন বসাতে হয় ইজ, আই এর সাথে বসাতে হয় am, বাদ বাকি ক্ষেত্রে বসাতে হয় আর। তো দেখো এখানে আছে ইউ কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হওয়ার কারণে বসাতে হবে আর। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হলো ইউ বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব করতে হবে। তো দেখো অ্যাট নাও বা অ্যাট দিস মোমেন্ট থাকলে তোমাদেরকে মূল ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। ডু এর সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল ডুইং। এরপরে নাও। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। 97 নম্বরটি দেখো, 87 নম্বরটি দেখো, হোয়াট ইউ রিড অ্যাট দিস মোমেন্ট। তো দেখো প্রথমে ডাব্লিউএস কোশ্চেন হোয়াট, এরপরে সাহায্যকারী ভার্ব অ্যাট দিস মোমেন্ট থাকলে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হয় am is আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো ইউ এর সাথে বসাতে হয় সর্বদা আর, এই কারণে সাহায্যকারী ভার্ব হিসেবে আর বসিয়েছি। এরপরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো ইউ বসালাম। এরপরে মূল ভার্ব হলো রিড। যেহেতু am is আর বসালে মূল ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি যোগ করতে হয়। রিডের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল রিডিং। এরপরে বাকি অংশ অ্যাট দিস মোমেন্ট। 88 নম্বরটি দেখো, 88 নম্বর, এটিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 88 নম্বরটি কি বলা আছে দেখো, হোয়াই শাহানাস লুক সো বিউটিফুল। তো দেখো হোয়াই শাহানাস লুক সো বিউটিফুল। হোয়াই শাহানাস লুক সো বিউটিফুল। শাহানাসকে এত সুন্দর দেখাচ্ছে কেন? তো দেখো এটি কিন্তু তারা বর্ণনা বুঝিয়েছে, আর বর্ণনামূলক বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হিসেবে তোমাদেরকে বসাতে হবে ডু অথবা ডাস। এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন। তো দেখো এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে দেওয়া আছে হোয়াই। এরপরে তোমাদেরকে কি করতে হবে? সাহায্যকারী ভার্ব বসাতে হবে। সাহায্যকারী ভার্ব বসাতে হয় সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কি? শাহানাস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো শাহানাস বসিয়েছি। ডু ডাজ ডিড বসলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, লুকের প্রেজেন্ট ফর্ম হলো লুক। এরপরে বাকি অংশ সো বিউটিফুল বসিয়ে দিলাম। এবার চলে যাব আদার। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মুখস্থ রাখবা। এগুলো ব্যতিক্রম মানে আলাদা, তাই আমি এগুলো আলাদাভাবে লিখে রেখেছি। দেখো ইফ ক্যারেক্টার ইজ লস্ট অল বি লস্ট, এটি একটি প্রবাদ বাক্য। এখানে অ্যান্সার হবে ইস। চরিত্র হরণ সবেই হরণ, অর্থাৎ যার চরিত্র নষ্ট হয়ে যায় তার সবকিছু নষ্ট হয়ে যায়। পরেরটি দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ এ পাইয়াস কিং। একদা এক ধার্মিক রাজা বাস করতেন। অর্থাৎ দেখো এটা কিন্তু অতীত নির্দেশক, অর্থাৎ এই কাজটি কিন্তু কি অতীতে বাস করত। যেহেতু অতীত নির্দেশক আর অতীত নির্দেশক বোঝালে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। লিপের পাস্ট ফর্ম হলো লিফট, তো এখানে অ্যান্সার হবে লিফট। 91 নম্বরটি দেখো, হ্যাপ। বাক্যের শুরুতে আছে হ্যাপ আই দ্য উইংস অফ এ বার্ড। তো দেখো বাক্যের শুরুতে যদি হ্যাপ থাকে তাহলে হ্যাপকে পরিবর্তন করে সর্বদা অ্যান্সার লিখতে হবে হ্যাট। এটি অপটেটিভ সেন্টেন্স। তো এখানে অ্যান্সার হবে হ্যাট আই দ্য উইংস অফ এ বার্ড। আমার যদি পাখির মতো ডানা থাকতো। 92 নম্বরটি দেখো, 92 নম্বরে হি এখানে দেখো আছে হি লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। তো দেখো এখানে কি আছে? লাই আছে। তো দেখো লে ডাউনের বাংলা অর্থ হলো শুয়ে থাকা।
শুয়ে পড়া বা শুয়ে থাকা, লে ডাউন এর অর্থ হলো শুয়ে পড়া। এটা একটা গ্রুপ ভার্ব, এটা তোমাদেরকে আলাদাভাবে মুখস্থ রাখতে হবে। এটা অ্যান্সার হবে লে ডাউন, লে ডাউন। এবার চলে যাব 93 নম্বরে। 93 নম্বরটি দেখো, হি স্ট্রিক মি সো হার্ড দ্যাট আই ফিল ডাউন। তো এখানে তোমাদেরকে বসাতে হবে স্ট্রাক, স্ট্রাক এটাও কিন্তু অতীতের ঘটনা, অতীতের যেহেতু ঘটনা তাই পাস্ট ফর্ম করতে হবে। স্ট্রিকের পাস্ট ফর্ম হলো স্ট্রাক, স্ট্রাক এর বাংলা অর্থ করো সে তোমাকে এত জোরে আঘাত করলো যে আমি পড়ে গেলাম, সে আমাকে এত জোরে আঘাত করলো যে আমি পড়ে গেলাম। 94 নম্বরটি দেখো, আই ওয়ার্ক হার্ড, আই ওয়ার্ক হার্ড সো দ্যাট আই সাকসিস্ট। তো এখানে অ্যান্সার হবে কুড সাকসিস, কুড সাকসিস্ট, কুড সাকসিস্ট। সো দ্যাট থাকলে অ্যান্সার লিখতে হয় কুড প্লাস ভার্ব, কুড প্লাস ভার্ব। 95 নম্বরটি দেখো, ফ্রান্স ইজ নট ইজি টু লার্ন, ফ্রান্স ইজ নট ইজি টু লার্ন। তো এখানে তোমাদেরকে অ্যান্সার করতে হবে লার্ন, অর্থাৎ দেখো অর্থাৎ হলো ইনফিনিটিভ। এখানে দেখো কি আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আছে ইজি, ইজির পরে যদি টু থাকে অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে টু থাকলে এরপরে যে ভার্বটি থাকে তার বেস ফর্ম করতে হয়। আশা করি এটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। 96 নম্বরটি দেখো, শ্যাল আই হেল্প ইউ, শ্যাল আই হেল্প ইউ। তো দেখো মডাল অক্সিলারি ভার্ব, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, অট টু, গোয়িং টু, মাস্ট এগুলোর পরে ভার্বের বেস ফর্ম করতে হয়। হেল্পের বেস ফর্ম হলো হেল্প, তো এখানে অ্যান্সার হবে হেল্প। 97 নম্বরটি দেখো, হ্যাড আই হ্যাড মাই রুম ক্লিন, আই হ্যাড মাই রুম ক্লিন। তো এখানে অ্যান্সার হবে ক্লিনড, ক্লিনড, আই হ্যাড মাই রুম ক্লিনড। আমি আমার ঘরটি পরিষ্কার করে নিয়েছিলাম। যেহেতু কাজটি শেষ হয়েছে সুতরাং ভার্বের কি করতে হবে পাস্ট ফর্ম করতে হবে। ক্লিনের পাস্ট ফর্ম হলো ক্লিনড। 98 নম্বরটি দেখো, 98 নম্বরে প্রথমে হলো শো, শো হার ইন, শো হার ইন। তো এখানে অ্যান্সার হবে শো, এখানে অ্যান্সার শোই হবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্বের বেস ফর্ম দিয়েই শুরু হয়। এবার চলে যাব 99 নম্বরে। 99 নম্বরটি দেখো, রিলেটিভ প্রোনাউনের ভার্ব, ভার্বটি রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে নাউন ও প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসাতে হয়। এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট মনে রাখবা যদি কোনো বাক্যের মধ্যে হু থাকে, হু হলো রিলেটিভ প্রোনাউন, হু এর আগে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটি বসাতে হবে। তো দেখো এখানে কি আছে আই, আই, আই এর সাথে সবসময় কি বসে এম বসে, বি থাকলে বসাতে হয় এম। যদি এখানে হি থাকতো, যদি এখানে হি থাকতো তাহলে এখানে তোমাদেরকে অ্যান্সার করতে হতো ইস, বি মানে কিন্তু এম ইস আর, তো হি এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে বসাতে হয় ইস, তখন অ্যান্সার হতো ইট ইজ হি হু ইজ রেসপন্সিবল। পরেরটি দেখো, ইট ওয়াজ ইউ হু, দেখো এখানে কি আছে হু আছে, হু হল রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের ভার্ব তার আগে যে সাবজেক্টটি থাকে সেই সাবজেক্ট অনুযায়ী বসাতে হয় ইউ, ইউ এর সাথে বি থাকলে ইউকে পরিবর্তন করে লিখতে হয় আর, ইউকে পরিবর্তন করে কি লিখতে হয় ইউকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় আর। এখানে অ্যান্সার কি হবে ইট ওয়াজ ইউ, ইট ওয়াজ ইউ হু আর টু ব্লেম, তুমি দোষী ছিলে। 100 নম্বরটি দেখো, 100 নম্বরে দেয়ারের পরে ভার্ব সিঙ্গুলার যদি হয়, দেয়ারের পরে ভার্ব এরপরে সিঙ্গুলার নাউন, নাউনটা যদি সিঙ্গুলার হয় এরপরে সিঙ্গুলার ভার্ব তখন ভার্বটিও সিঙ্গুলার হবে। অর্থাৎ মোট কথা হলো দেয়ারের পরে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল তা সিঙ্গুলার নাউনের উপরে, সিঙ্গুলার বা প্লুরাল নাউনের উপরে নির্ভর করে। অর্থাৎ দেয়ারের পরে ভার্বটি সিঙ্গুলার না প্লুরাল হবে তা নাউনের উপরে নির্ভর করে। নাউনটি যদি সিঙ্গুলার হয় তখন সাবজেক্টটি অর্থাৎ দেয়ার হবে সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার বসাতে হবে। যদি দেয়ারের পরে নাউনটি কি হয় প্লুরাল হয় তখন দেয়ার হবে প্লুরাল, তখন ভার্বটিও প্লুরাল বসাতে হবে। অর্থাৎ দেয়ার সিঙ্গুলার না প্লুরাল তা নির্ভর করে যে নাউনটি বাক্যের মধ্যে যে নাউনটি থাকবে তার উপরে। নাউন যদি সিঙ্গুলার হয় তখন ভার্বটি হবে সিঙ্গুলার, নাউন যদি প্লুরাল হয় তখন ভার্বটি হবে প্লুরাল। দেয়ার নিজে সিঙ্গুলার না প্লুরাল সে কিন্তু দুইটাই সিঙ্গুলারও প্লুরালও, সেটা নির্ধারণ করতে হবে তার যে নাউনটি থাকবে বাক্যের মধ্যে সেই নাউনের উপর ডিপেন্ডস করে। এক্সাম্পলে চলে যাই তাহলে বুঝতে পারবা। দেখো
দেয়ার বি এ স্কুল ইন আওয়ার ভিলেজ। তো দেখো এখানে কি আছে, দেয়ারের পরে দেখো নাউন এ স্কুল সিঙ্গুলার, যেহেতু নাউনটি হলো সিঙ্গুলার সুতরাং বুঝতে হবে দেয়ারটি সিঙ্গুলার। বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইস, বি এর সিঙ্গুলার ফর্ম হলো ইস। আবার দেখো দেয়ার বি 5 স্কুল ইন আওয়ার ভিলেজ। তো দেখো দেয়ারের পরে কি নাউন হলো 5 স্কুল অর্থাৎ প্লুরাল, যদি প্লুরাল হয় তাহলে দেয়ার হবে প্লুরাল, আর দেয়ার প্লুরাল হলে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে আর। মোট কথা দেয়ার সিঙ্গুলার না প্লুরাল তা নির্ভর করবে বই বাক্যের নাউনের উপরে। নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে দেয়ার হবে সিঙ্গুলার, বি থাকলে অ্যান্সার হবে ইস। নাউন যদি প্লুরাল হয় তাহলে দেয়ার হবে প্লুরাল, বি থাকলে অ্যান্সার হবে আর। আশা করি তোমাদেরকে এতটুকু বোঝাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের দেখো শর্টকাট সাজেশন আমার বইয়ের মধ্যে মাত্র 50টা পেজে উল্লেখ করা আছে। তোমরা যদি এতটুকু পড়ো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা 100% পাস করে আসবা, 100% পাস করবা মাত্র 50টি পেজ পড়লে। কোন কোন পেজ পড়তে হবে স্ক্রিনের মধ্যে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যারা বইটি নিতে চাও স্টক কিন্তু খুব সীমিত, অফারটিও সীমিত সময়ের জন্য, তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো। বইয়ের কপি কিন্তু একদম শেষের পর্যায়ে, আর কিন্তু নতুন করে কপি তৈরি করা হবে না, তাই দ্রুত বইটি তুমি অর্ডার করে নাও।